আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, চ্যানেল আই সংবাদ এখন স্টুডিও থেকে আপনাদের শুভেচ্ছা সহ স্বাগত জানাচ্ছি। পুরো সংবাদ জুড়েই আপনাদের সঙ্গে থাকবো আমি সাইদুর রহমান। আশা করছি আপনারা আমাদের সঙ্গে থাকবেন। এখন সবার আগে শুনুন যথারীতি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনাম। শুধু নির্বাচন নয়, সংস্কার ও বিচারে অন্তর্বর্তী সরকারের অগ্রাধিকার। দায়িত্ব পালন করতে না পারলে থাকাটা অপ্রাসঙ্গিক মনে করেন পরিবেশ উপদেষ্টা। প্রধান উপদেষ্টার পদত্যাগ চায় না বিএনপি, চায় নির্বাচনী রোডম্যাপ। সাক্ষাতের সময় চেয়ে না পাওয়ার অভিযোগ। বাজেটে অঙ্ক মেলাতে হিমশিম খাচ্ছেন বললেন অর্থ উপদেষ্টা। তরুণ অর্থবিদরা আগামীর বাংলাদেশকে নেতৃত্ব দেবে আশা। এবং বাংলাদেশ থেকে ৩১,০০০-এর বেশি হজ যাত্রী এখনো সৌদি আরব যেতে পারেননি। এজেন্সিগুলোর গাফিলতিকে দুষছে হজ অফিস। Primacy inbuilt. German technology, Bangladesh's first Thermix rod, Salam Steel Thermax. ধন্যবাদ প্রিয় দর্শক আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। এতক্ষণ সংবাদ শিরোনাম শুনলেন, চলুন যাওয়া যাক পুরো খবরে। আর এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আই ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দ রিজওয়ানা হাসান বলেছেন, শুধু নির্বাচন করার জন্য সরকারের দায়িত্ব নেয়নি। সংস্কার এবং বিচারেও অন্তর্বর্তী সরকারের অগ্রাধিকার। দায়িত্ব পালন করতে না পারলে থাকাটা অপ্রাসঙ্গিক মনে করে পরিবেশ উপদেষ্টা। শুক্রবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পরিবেশ উপদেষ্টা বলেছেন, আগামী ডিসেম্বর থেকে জুনের মধ্যে জাতীয় নির্বাচন হবে। এই সময়সীমার বাইরে একদিনও যাওয়ার সুযোগ নেই। রিপোর্টে আরও জানাচ্ছেন সৈয়দ মাধি অদিত। ২০২৪-এর ৫ই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর দায়িত্ব নেয় অন্তর্বর্তীকালীন সরকার। এরপর থেকে বিভিন্ন দাবি দেওয়া আদায়ে সড়ক অবরোধ করে আন্দোলনের ডাক দেয় একাধিক দল ও সংগঠন। শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে বাংলাদেশ প্রাণীবিদ্যা সমিতির ২৪তম জাতীয় সম্মেলন এবং বার্ষিক সাধারণ সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পরিবেশ উপদেষ্টা জানান, সরকার দায়িত্ব পালনে প্রতিবন্ধকতা হচ্ছে প্রতিদিন। আমরা পারফর্ম করতে পারছি কিনা আমাদের বিবেকে ওইটাই একমাত্র চাপ। এর বাইরে আর কোনো চাপের জন্য ধর আপনি এখন এক জায়গা থেকে আরেক জায়গায় মিটিংয়ে যাবেন, সচিবালয় থেকে যমুনা মিটিংয়ে যাবেন, যেতে পারবেন না, রাস্তা বন্ধ। কেন রাস্তা বন্ধ? সেটা তো আসলে অনেক সমস্যা এরকম আছে যেটা আলাপ আলোচনা করলেই হয়তো করা যায়। যে আমরা যদি আমাদের দায়িত্ব পালন করতে পারি তাহলেই আমাদের দায়িত্বে থাকাটা প্রাসঙ্গিক। প্রধান উপদেষ্টার পদত্যাগের বিষয়ে উপদেষ্টা পরিষদে এই নিয়ে দীর্ঘ আলোচনা হয়েছে বলে জানান পরিবেশ উপদেষ্টা। আমাদের 3টা মোটা দাগের দায়িত্ব এবং 3টাই কঠিন দায়িত্ব। একটা দায়িত্ব হচ্ছে সংস্কার, একটা দায়িত্ব হচ্ছে বিচার, একটা দায়িত্ব হচ্ছে ইলেকশন। শুধুমাত্র ইলেকশন করবার জন্য তো আমরা দায়িত্বটা নিইনি, যেহেতু আরও 2টা দায়িত্ব আছে, আমরা সেগুলো আসলে পালন করতে পারছি কিনা। কারণ আমরা দায়িত্ব নেওয়ার পর থেকে যার যত রকম দাবি আছে সব দাবি নিয়ে তারা রাস্তায় বসে যাচ্ছে, রাস্তা আটকে দিচ্ছে, একদম ঢাকা শহর অচল হয়ে পড়ছে। এই যে প্রতিবন্ধকতাগুলো হচ্ছে আমাদের এই বড় দাগের 3টা দায়িত্ব পালন করার জন্য, এই প্রতিবন্ধকতাগুলোকে আমরা কিভাবে মোকাবেলা করব, আদৌ মোকাবেলা করতে পারবো কিনা, যদি মোকাবেলা করতে পারি কিভাবে করব, যদি মোকাবেলা করতে না পারি তাহলে আমাদের কি করণীয় হবে, আমরা সকলে মিলে এটা চিন্তা করছি। ডিসেম্বর থেকে আগামী বছর জুনের মধ্যে জাতীয় নির্বাচন অবশ্যই হবে বলেও জানান তিনি। সৈয়দ মাদিহ অদিত, চ্যানেল আই, ঢাকা। বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, ডিসেম্বরের মধ্যে নির্বাচন হওয়া উচিত বলে সেনাপ্রধানের বক্তব্য প্রশংসনীয়। তিনি বলেন, বিএনপি প্রধান উপদেষ্টা পদত্যাগ চায় না, বিএনপি চায় নির্বাচনী রোডম্যাপ। তবে নিরাপত্তা উপদেষ্টাকে অবশ্যই পদত্যাগ করতে হবে বলেও মন্তব্য করেন তিনি। রিপোর্টে আরও জানাচ্ছেন মইনুল হাসান। চলমান নানা ইস্যু নিয়ে গুলশানে বিএনপির চেয়ারপারসন কার্যালয়ে সাংবাদিকদের সাথে কথা বলেন স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। বলেন, প্রধান উপদেষ্টার পদত্যাগ চায় না বিএনপি। আমরা চাই মাননীয় প্রধান উপদেষ্টা থাকুন, আমরা ওনার পদত্যাগ চাইনি, এখনো চাই না। তিনি জাতীয় গুরুত্বটা অনুধাবন করে জাতির আকাঙ্ক্ষা অনুযায়ী, আমাদের দাবির অনুযায়ী তিনি
জাতীয় সংসদ নির্বাচনের জন্য ডিসেম্বরের মধ্যে, অবশ্যই ডিসেম্বরের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের জন্য একটি স্পেসিফিক রোডম্যাপ প্রদান করবেন, রোডম্যাপ প্রদান করা উচিত, সেই দাবি আমরা করেছি। ওনার পদত্যাগ আমরা দাবি করিনি। যদি তারপরেও তিনি মনে করেন যে দায়িত্ব পালনে তিনি অপারগ বা ইমোশনালি আবেগের বশবর্তী উনি দায়িত্ব ছেড়ে দেন, তখন রাষ্ট্র তো বসে থাকবে না, জাতি বসে থাকবে না, তাকে তো বিকল্প খুঁজে নিতেই হবে রাষ্ট্রকে। এবং সেই বিকল্প কি হবে সেটা তখনকার সেই রকম পরিস্থিতির উদ্ভব হলে দেখা যাবে। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি ডিসেম্বরের নির্বাচন অনুষ্ঠানের ইস্যুতেও কথা বলেন। যেই দেশের সেনাবাহিনী গণতন্ত্রের উত্তরণের জন্য বারবার তাগাদা দিচ্ছে নির্বাচনের জন্য, সেটা আমাদের অ্যাপ্রিসিয়েট করা উচিত, প্রশংসা করা উচিত। এইখানে আমরা সেনাবাহিনীর ভূমিকাকে তো অ্যাপ্রিসিয়েট করব যে ওনারা গণতন্ত্রের উত্তরণের জন্য বারবার নির্বাচনের তাগাদা দিচ্ছেন। জাতীয় নিরাপত্তা উপদেষ্টাকে তো অবশ্যই সরে যেতে হবে। তিনি জাতীয় বিষয়গুলো নিয়ে, গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে এমন কিছু কথা এবং পদক্ষেপ নিয়েছেন যে এটা সাংঘাতিক একটা ঝুঁকির সৃষ্টি করেছেন জাতীয় জীবনে, এবং সেনাবাহিনীর সাথে সরকারের একটা দূরত্ব তিনি সৃষ্টি করেছেন। তো সেই জন্য এই জাতীয় নিরাপত্তা উপদেষ্টাকে আমরা অব্যাহতি দেওয়ার জন্য আমরা দাবি করেছি। বারবার প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ চেয়েও দেখা করার সময় মিলছে না বলে অভিযোগ করেন বিএনপির এই নেতা। মনিরুল হাসান, চ্যানেল আই, ঢাকা। ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম বলেছেন, ইউনূস সরকারকে ক্ষমতায় বসিয়েছে জনগণ, তাই ওখান থেকে পদত্যাগ করার ইখতিয়ার তার নেই। জনগণ মুক্তি, শান্তি এবং নিরপেক্ষ নির্বাচন এবং বৈষম্য দূর করতে আপনাকে ক্ষমতায় বসিয়েছে। শুক্রবার লক্ষ্মীপুরে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ সদর উপজেলার ওয়ার্ড প্রতিনিধি সম্মেলনে তিনি এসব কথা বলেন। ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ সদর শাখার সভাপতি শেরাফত করিম জিয়াদির সভাপতিত্বে অনুষ্ঠানে দলের অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। জনগণ তারা মুক্তি পাওয়ার জন্য, স্বাধীনতা অর্জন করার জন্য, শান্তি পাওয়ার জন্য, নিরপেক্ষ নির্বাচন উপহার দেওয়ার জন্য, বৈষম্য দূর করার জন্য, গ্রহণযোগ্য নির্বাচনের জন্য আপনাকে ওখানে বসিয়েছে। মানুষ সংস্কার চায়, সংস্কার করাবার জন্য আপনাকে বসিয়েছে। আপনি ইচ্ছা করলে পদত্যাগ করবেন, ইচ্ছা করলে ছেড়ে যাবেন, ইচ্ছা করলে গদি ত্যাগ করবেন। এটা আমার শান এবং মানের সাথে সামঞ্জস্য হয় না। দেশে সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতিতে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। রাজধানীতে অর্থনীতি অলিম্পিয়াডের জাতীয় আয়োজনে তিনি বলেন, বাজেটের অঙ্ক মেলাতে হিমশিম ছাড়ছেন তিনি। এই সমাজের একটি শ্রেণীর ভোগবাদী চরিত্র তাকে আশাহত করছে বলে উল্লেখ করে অর্থ উপদেষ্টা তরুণ অর্থনীতিবিদরা আগামীর পৃথিবীতে বাংলাদেশকে নেতৃত্ব দেবেন সেই আশার কথা বলেন বিশিষ্ট জনেরা। প্রিয় দর্শক, দেখুন সহকর্মী রিজভী নওয়াজের রিপোর্টে। বাংলাদেশ ইকোনমিক্স অলিম্পিয়াডের আয়োজনে অর্থনীতি শিক্ষা দেশ গড়া দীক্ষা স্লোগানে অর্থনীতি অলিম্পিয়াডে প্রায় 20,000 শিক্ষার্থী অংশ নেয়। 17 মে অনলাইনে প্রতিযোগিতার পর বাছাই 500 শিক্ষার্থী রাজধানীর রেসিডেন্সিয়াল মডেল স্কুল অডিটোরিয়ামে জাতীয় আয়োজনে অংশ নেওয়ার সুযোগ পেয়েছে। আগামী দিনের অর্থনীতিবিদদের প্রায়োগিক এবং ব্যবহারিক বিভিন্ন বিষয়ে নিজেদের অভিজ্ঞতা তুলে ধরেন ব্যাংকাররা। এক্সপোর্ট বাড়ছে, রেমিটেন্স বাড়ছে, ব্যাংকের এই ব্যাংকগুলিতে চলে অন্যান্য, এটা যে বন্ধ, এই বন্ধটুকুই একটা চলে। এটা যে নতুন টাকা পাচারটা বন্ধ, এটা নিজে ইটসেলফ ইজ এ বিগ বিজয়। বাংলাদেশে আমার কাছে এখন প্রতিনিয়ত অনেক কল পাই এই ব্যাংকের থেকে, 2 লক্ষ টাকার চেক কমানো হচ্ছে না, 1 লক্ষ টাকার চেক কমানো হচ্ছে না। এটা যেই লোকগুলো যে ব্যাংকের সিলেক্ট করে টাকা দিয়ে তাদের কাছে মুখ্য ব্যাপার ছিল ইন্টারেস্ট, মূলধনটা ইন্টারেস্ট ছিল না। আমি জানতাম যে একটা কোন ব্যাংকে টাকা রাখবো, টাকা রাখতে যে ব্যাংকে কি কি জিনিস দেখে নিতে হবে আমাকে। অর্থনীতির জ্ঞান করছেন, টেকনোলজির নলেজও আছে। আমি আশা করি যে আমাদের ফিউচার লিডার নট অনলি ইন বাংলাদেশ, আমি বাংলাদেশের কথা বলবো না, আমি বলবো যে ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন থেকে শুরু করে ইউএন থেকে শুরু করে আইএমএফ থেকে শুরু করে আপনারা নেতৃত্ব দেবেন। অর্থনীতির টানাপোড়েনগুলো তুলে ধরেন অর্থ উপদেষ্টা। আপনারা ভালো থাকবেন, সুস্থভাবে দেশের জন্য একটু ইসে করুন। আর আমাদের জন্য একটু যখন আমরা অনেক চ্যালেঞ্জের ভিতরে আজকে দেরি হয়েছে, কারণ আছে সকাল থেকে আমার অনেক রকম ডায়নামিক্স। এটা আমাদের শুধু অর্থ মন্ত্রণালয় না,
ব্যাপারে জড়িত হতে হয়, সেটা এখন আবার তবে সবার ভালোর জন্য কাজ করছে এবং বাংলাদেশ হ্যাজ এ ভেরি গুড রেপুটেশন। আয়োজকরা জানান, জাতীয় পর্বের মূল্যায়নে সেরা 50 জনকে নিয়ে সপ্তাহব্যাপী ক্যাম্পিংয়ের পর বেছে নেওয়া হবে সেরা 5 জনকে। সেই 5 জন আজারবাইজানের বাকুতে ইন্টারন্যাশনাল ইকোনমিক্স অলিম্পিয়াডে অংশ নেবেন। রিজভিনা ওয়াজ, চ্যানেল আই, ঢাকা। বাংলাদেশ থেকে এখনো 31,000-এর বেশি হজযাত্রী হজে যাওয়া বাকি, অথচ এই বছর হজে যাওয়ার জন্য আছে সময় মাত্র 9 দিন। হজ অফিস বলছে এজেন্সিগুলো তাদের সুবিধার জন্য গেল 15 দিনে তেমন হজযাত্রী পাঠায়নি, যে কারণে শেষ মুহূর্তে বাড়তি চাপ নিতে হচ্ছে। চকর মালিথার রিপোর্ট। ফরিদপুরের ভাঙা থেকে এসেছেন স্কুল শিক্ষক বেলায়েত হোসেন, যিনি মাদারীপুরের রাজৈর ইসুপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে 2023 সালে অবসরে গেছেন। ভেবেছিলেন অবসরের টাকা দিয়ে হজে যাবেন, কিন্তু অবসরের টাকা তুলতে না পেরে জমি বিক্রি করে স্ত্রী সহ হজে যাচ্ছেন তিনি। রিটায়ারমেন্টের টাকা বছর পাইনি, এবার তো কোনো সুযোগই দেয় নাই। ওই যে রিটায়ারমেন্টের টাকা সবাই আশা করে রিটায়ারমেন্টের টাকা নিয়ে নিজের টাকা নিয়ে যাব, সেটা তো আমার ভাগ্য হয় নাই। বাংলাদেশ থেকে এবছরের হজ যাত্রা শুরু হয় 29 এপ্রিল। প্রথম দিকে হজ ফ্লাইটগুলো পূর্ণ যাত্রী নিয়ে সৌদি আরব গেলেও মাঝখানের দিনগুলোতে যাত্রীর অভাবে এয়ারলাইন্সগুলো তাদের অনেক ফ্লাইট বাতিল করেছে। এর জন্য সৌদি আরবের বিভিন্ন এয়ারপোর্টে বাতিল হয়েছে বাংলাদেশের এবছরের হজ ফ্লাইটের স্লট, যে কারণে সৌদি আরবের কাছ থেকে আরও স্লট নিতে হয়েছে শেষ সময় এসে। আগামী দিনে যে আমাদের হজ যাত্রীরা এখনও যেতে পারেননি বা যারা যাওয়ার জন্য অপেক্ষায় রয়েছে, সেই অনুযায়ী কিন্তু আসলে ইতিমধ্যেই স্লট পুনর্বিভাজন করা হয়েছে এবং বিমানের কিছু ফ্লাইটও বাড়ানো হয়েছে। বিশেষত বিমানের ক্যাপাসিটির বাইরে যে 2000 হজ যাত্রী ছিল, তারা ইতিমধ্যেই সেটি সারেন্ডার করেছে এবং সেই 2000 হজ যাত্রী সৌদি এয়ারলাইন্স 1400 এবং ফ্লাইনাস এয়ারলাইন্স 600 হজ যাত্রী পরিবহন করবেন এবং সেভাবে সকল হজ যাত্রীর পরিবহন ব্যবস্থাকে আসলে নিশ্চিত করা হয়েছে। হজযাত্রী না নিয়ে গোপনে পালিয়ে যাওয়ার সময় সামস ট্রাভেলসের মালিক মৌলানা সাদাত হোসেনকে ইমিগ্রেশন থেকে আটক করা হয়েছে। চকর মালিথা, চ্যানেল আই, ঢাকা। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, ঢাকার 4টি নদী দূষণমুক্ত করতে বিশ্ব ব্যাংক এবং এডিবির সঙ্গে চুক্তি হয়েছে। তুরাগ নদী দূষণমুক্ত কার্যক্রমের মধ্য দিয়ে এই চুক্তি বাস্তবায়ন শুরু হবে। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব আলী চৌধুরী সিনেট ভবনে বাংলাদেশ প্রাণীবিদ্যা সমিতির 24তম জাতীয় সম্মেলন এবং বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। পরিবেশ উপদেষ্টা বলেছেন, শালবনে 750 একর জায়গা শনাক্ত করা হয়েছে। সেখানে আকাশমণি এবং ইউক্লিপটাস গাছের পরিবর্তে শাল গাছ রোপণ করা হবে। অনুষ্ঠানে বায়োলজিক্যাল সায়েন্স অনুষদের ডিন অধ্যাপক মামুন আহমেদ এবং অন্যরা উপস্থিত ছিলেন। মধুপুরের আমরা সীমানা চিহ্নিতকরণের কাজটা শুরু করে দিয়েছি। মধুপুরের এই ইউক্যালিপটাস এগুলো সরিয়ে আমরা এবং শাল এবং সহযোগী বৃক্ষ আমরা নিয়ে আসব। ওখানে সরকারি বেসরকারি সামরিক যত স্থাপনা আছে তাদেরকে বলবো যে আপনারা সরে যান। তো আমরা এবার একটা উদ্যোগ গ্রহণ করেছি যে আমরা ময়ূর প্রকৃতিতে ছাড়ব, কিন্তু বললেই ছাড়া যায় না, আপনারা সকলেই জানেন there is a protocol। তো আমরা 24 তারিখে মধুপুরে যেয়ে ওইখানকার বন নির্ভর গারো সম্প্রদায়কে তাদের বিরুদ্ধে বন বিভাগের যে হয়রানিমূলক মামলাগুলো আছে সেগুলো প্রত্যাহারের ঘোষণা দেব। নেত্রকোনার দুর্গাপুরে বিএনপি নেতা হামিদুর রহমান রাশেদের ঈদ শুভেচ্ছা ব্যানার এবং ফেস্টুন লাগানোর জের ধরে প্রতিপক্ষের হামলায় শফিকুল ইসলাম নামে এক ব্যক্তি নিহত হয়েছে। নিহত শফিকুল ইসলাম দুর্গাপুর উপজেলার বাকলজোড়া গ্রামের বাসিন্দা। তিনি দুর্গাপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সুপ্রিম কোর্টের আইনজীবী হামিদুর রহমান রাশেদের বাড়ির কেয়ারটেকার। স্থানীয়রা জানিয়েছেন, বৃহস্পতিবার দুপুরে দুর্গাপুর উপজেলা শহরের বিভিন্ন স্থানে বিএনপি নেতা হামিদুর রহমান রাশেদের ব্যানার লাগাতে গেলে উপজেলা বিএনপি নেতা জামাল মাস্টারের লোকজন বাধা দেয় ও প্রায় 40টি ফেস্টুন ভেঙে ফেলে। এ নিয়ে থানায় অভিযোগ করায় রাতে জামাল মাস্টারের নেতৃত্বে একদল অস্ত্রধারী হামিদুর রহমান রাশেদের বাড়িতে হামলা এবং ভাঙচুর চালায়। এ সময় বাড়ির কেয়ারটেকার শফিকুল ইসলাম নিহত হন। হামলায় বেশ কয়েকজন নারী পুরুষ আহত হয়। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
আমার হাতে আরও খবর আছে প্রিয় দর্শক, দেখতে থাকুন চ্যানেল আই সংবাদ। এবারে বিরতি, আর বিরতির পর যা দেখতে পাবেন, গাজায় অনাহারে মারা গেছে 29 শিশু সহ অনেক ফিলিস্তিনি, মৃত্যু ঝুঁকিতে আরও অনেকে। উত্তর গাজায় ইসরায়েলি হামলায় অর্ধশত মানুষের প্রাণহানি। বিরতির পর ফিরে এলাম, আমি সাইদুর রহমান। ধন্যবাদ প্রিয় দর্শক আবারও চ্যানেল আই সংবাদে যোগ দেওয়ার জন্য। তরুণদের বিজ্ঞান এবং প্রযুক্তি চর্চায় আগ্রহী হওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান। গুলশানের জিয়াউর রহমান ফাউন্ডেশন কার্যালয়ে বিজ্ঞান মেলা এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তিনি আহ্বান জানান। একটি উদ্ভাবনী এবং জ্ঞানভিত্তিক বাংলাদেশের স্বপ্ন তুলে ধরে তিনি আরও বলেন, বিজ্ঞান চর্চার কোনো শেষ নেই। এই বিজ্ঞান চর্চার মাধ্যমে পৃথিবীকে অনেক কিছু দেওয়ার আছে। জিয়াউর রহমান ফাউন্ডেশন সমাজ সেবামূলক কাজের একটি অসাধারণ দৃষ্টান্ত। আমরা ভবিষ্যতে ইনশাআল্লাহ নিজ নিজ ক্ষেত্রে সার্থক হয়ে বিশ্বের বুকে বাংলাদেশের নাম উজ্জ্বল করবে। প্রিয় দর্শক, এবারে নিটোল টাটা আন্তর্জাতিক সংবাদ। উত্তর গাজার আবাসিক ভবনে ইসরায়েলি বিমান হামলায় অন্তত 50 ফিলিস্তিনি নিহত, অনেকে নিখোঁজ রয়েছেন। এ নিয়ে নিহতের সংখ্যা দাঁড়িয়েছে 53,762 জনে। গাজা স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, কয়েকদিনে 29 জন শিশুসহ বেশ কিছু ফিলিস্তিনি অনাহারজনিত কারণে মারা গেছেন। এছাড়া হাজারো মানুষ অনাহারে মারা যাওয়ার ঝুঁকিতে রয়েছেন। অব্যাহত ইসরায়েলি হামলায় গাজায় 94% হাসপাতাল ক্ষতিগ্রস্ত ও ধ্বংস হয়েছে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। বিশ্ব স্বাস্থ্য সংস্থার বার্ষিক সম্মেলনে এই তথ্য জানানো হয়। সম্মেলনে গাজাবাসীর প্রতি দয়া দেখাতে ইসরায়েলের প্রতি অনুরোধ জানিয়েছেন সংস্থাটির প্রধান তেদ্রুস আধানম গেব্রিয়েসিস। এদিকে যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে লেবাননের উত্তর এবং দক্ষিণে হামলা চালিয়েছে ইসরায়েলি সেনারা। এতে এক লেবানিজ নিহত হয়েছেন। প্রিয় দর্শক, এবারে আইস্ক্রিন সাংস্কৃতিক সংবাদ। প্রিয় দর্শক, সাপ্তাহিক ছুটির দিনে নানা সাংস্কৃতিক আয়োজনে মুখর ছিল রাজধানী ঢাকা। সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর জানাচ্ছেন সহকর্মী যাযাবর মিন্টু। বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য 12 কৃতি ব্যক্তিত্বকে সম্মাননা প্রদান করেছে কালার্স মাল্টিমিডিয়া। বসন্ত বিলাস কালার্স মাল্টিমিডিয়া অ্যাওয়ার্ড অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সঙ্গীত শিল্পী রুনা লায়লা। আরও ছিলেন সঙ্গীত শিল্পী মোহাম্মদ খুরশিদ আলম ও ফেরদৌস ওয়াহিদ, কালার্স মাল্টিমিডিয়ার পরিচালক নাজমুল খান ও অন্যরা। আয়োজনের মিডিয়া পার্টনার চ্যানেল আই। ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মা কবি নজরুলকে বাংলাদেশ ও ভারতের জনগণের মিলন সেতু হিসেবে আখ্যায়িত করে বলেন, সাম্য ও মানবতার কবি নজরুল তার কালজয়ী রচনা এবং সংগ্রামী জীবনের মধ্য দিয়ে পরবর্তীকালের জন্য প্রেরণা রেখে গেছেন। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের 126তম জন্মবার্ষিকীতে ইতিহাস ও ঐতিহ্য পরিষদের কান্ডারি হুঁশিয়ার শীর্ষক গান, আবৃত্তি ও আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন। অনুষ্ঠানে খ্যাতিমান নজরুল সঙ্গীত শিল্পীরা কবির কালজয়ী জাগরণী গান গেয়ে শোনান। দেশবরেণ্য আবৃত্তি শিল্পীরা কবির কবিতা আবৃত্তি করেন। অমর প্রকাশনী প্রকাশিত 5টি বইয়ের প্রকাশনা উৎসব হয়েছে। শিশু কল্যাণ পরিষদ মিলনায়তনে বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে ছিলেন বাংলা একাডেমির উপপরিচালক ডক্টর শাহেদ মমতাজ, লায়ন খুশি মোহন বিশ্বাস, অমর প্রকাশনীর স্বত্বাধিকারী অমর হাওলাদার ও অন্যরা। নানা আয়োজনে 34তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে শিশু কিশোর সংগঠন আমরা কুড়ি। শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে আয়োজনে ছিল আলোচনা, রীতিনৃত্য, নাট্য, তুষারমালা এবং সাংস্কৃতিক পরিবেশনা। শুভেচ্ছা বক্তব্য রাখেন আমরা কুড়ির চেয়ারম্যান মুস্তাক আহমদ লিটন। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের 126তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা, নজরুল সম্মাননা প্রদান ও সাংস্কৃতিক সন্ধ্যা করেছে বাংলাদেশ ফেডারেল সাংস্কৃতিক পরিষদ। প্রধান অতিথি ছিলেন রয়্যাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ডক্টর আনম মেশকাত উদ্দিন। সভাপতিত্ব করেন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ শহীদুল্লাহ প্রিন্স। স্বাগত বক্তব্য রাখেন পরিষদের মহাসচিব শাহেদ আহমদ।
সওগাত সম্পাদক মোহাম্মদ নাসির উদ্দিনের 31তম মৃত্যুবার্ষিকী, বেগম পত্রিকার সম্পাদক নূরজাহান বেগমের 8ম মৃত্যুবার্ষিকী এবং নূরজাহান বেগমের ছোট মেয়ে রিনা ইয়াসমিন খান মিথির 7ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা করেছে বেগম পাবলিকেশনস। উপস্থিত ছিলেন বেগম সম্পাদক ফ্লোরা নাসরিন খান, কবি লিলি হক ও অন্যরা। যাযাবর মিন্টু, চ্যানেল আই, ঢাকা। এবারে কৃষি সংবাদ। উত্তরের জেলা পঞ্চগড়ে বিস্তীর্ণ এলাকায় এবার বাণিজ্যিকভাবে মরিচের চাষ হয়েছে। আবহাওয়া অফিস জানিয়েছে, অনুকূল থাকায় বেশিরভাগ জমিতে মরিচের ফলন ভালো হয়েছে, ছিল না মড়কের প্রভাব। তবে আশানুরূপ দাম না পাওয়ায় কিছুটা হতাশ হয়ে পড়েছেন চাষিরা। প্রিয় দর্শক, এখন দেখবেন প্রকৃতি সংবাদ। ফুলে ফুলে রঙিন হয়ে উঠেছে পাহাড়ি কন্যা রাঙামাটি। কৃষ্ণচূড়া, সোনালু, জারুল ও কনকচূড়ার বর্ণিল বৃক্ষরাজি। গ্রীষ্মের গরমেও বাহারি ফুলে স্বস্তি দেয় পথচারী, পর্যটক এবং প্রকৃতিপ্রেমীদের। রাঙামাটিকে নান্দনিক ফুলের নগরী হিসেবে গড়ে তুলতে উদ্যোগ নিয়েছে সড়ক ও জনপথ বিভাগ। এবারে ঢাকা ব্যাংক পিএলসি বাণিজ্য সংবাদ। চলতি বছরে জার্মানি অর্থনৈতিক প্রবৃদ্ধির পূর্বাভাস সংশোধন করে 0% নামিয়ে এনেছে জার্মান কাউন্সিল অফ ইকোনমিক এক্সপোর্টস SVR। এর আগে 0.4% প্রবৃদ্ধির পূর্বাভাস দিয়েছিল সরকারি পরামর্শক সংস্থাটি। অর্থনীতিবিদদের সমন্বয়ে গঠিত 5 সদস্যের এই বোর্ড 2025-26 সময়ের জার্মান অর্থনীতির জন্য প্রবৃদ্ধির পূর্বাভাস হালনাগাদ করেছে। চলতি বছরে 0% প্রবৃদ্ধির পূর্বাভাস দেওয়া হলেও আগামী বছর জার্মান অর্থনীতির 1% সম্প্রসারণ হবে বলে জানিয়েছেন অর্থনীতিবিদরা। তারা বলেছে, নতুন 50,000 কোটি ইউরোর অর্থনৈতিক প্যাকেজ নির্মাণ ও যন্ত্রপাতি বিনিয়োগ এবং সরকারি ব্যয় বৃদ্ধিতে ইতিবাচক প্রভাব ফেলবে। প্রিয় দর্শক, থাকুন চ্যানেলের সঙ্গে, ফিরছি একটু পরে আরও খবর নিয়ে। আবারও বিরতি, আর বিরতির পর যা দেখতে পাবেন, ভরা মৌসুমেও আশানুরূপ কমছে না চালের দাম। কর্পোরেট কোম্পানিগুলোকে দায়ী করছেন চাল ব্যবসায়ীরা। প্রিয় দর্শক, বিরতির পর ফিরে এলাম চ্যানেল আই সংবাদে আরো খবর নিয়ে। আপনাদেরকে আরেকবার স্বাগত জানাচ্ছি। ভরা মৌসুমেও চালের দাম আশানুরূপ কমছে না। মিনিকেট ছাড়া বাকি চালের দাম কমার হার খুবই কম। এজন্যই কর্পোরেট কোম্পানিগুলোকে দায়ী করেছেন চাল ব্যবসায়ীরা। ডেনমার্কের হার্নিং শহরে অনুষ্ঠেয় 47তম ওয়ার্ল্ড ট্রিম ব্রিজ চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণ করার সুযোগ পায় বাংলাদেশ জাতীয় ব্রিজ দলকে সম্বর্ধনা দেওয়া হয়েছে। ব্রিজ বাংলাদেশ বিশ্বকাপের কোয়ালিফাইং দলকে বিকেলে রাজধানী ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে সম্মাননা জানানো হয়। প্রধান অতিথি ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ হিরুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন সাবেক সচিব মোহাম্মদ সুজাউদ্দিন আহমেদ। সভাপতিত্ব করেন বাংলাদেশ ব্রিজ ফেডারেশনের প্রেসিডেন্ট এবং মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসির সিইও সৈয়দ মাহবুবুর রহমান। সে সময় ছিলেন বাংলাদেশ ব্রিজ ফেডারেশনের ঊর্ধ্বতন কর্মকর্তা সহ বিশিষ্ট জনেরা। প্রিয় দর্শক, সবশেষ খবরগুলো নিয়ে আবারও ফিরে এলাম চ্যানেল আই সংবাদে। আপনাদেরকে আরেকবার স্বাগত জানাচ্ছি। ঢাকার জামালপুর সমিতির নির্বাহী কমিটির সভা রাজধানীর গুলশান ক্লাবে অনুষ্ঠিত হয়েছে। সভাপতিত্ব করেন বিএনপির কোষাধ্যক্ষ এবং জামালপুর 1 আসনের সাবেক এমপি এম রাশিদুজ্জামান মিল্লাত। উপস্থিত ছিলেন জামালপুর সমিতির উপদেষ্টা ও সাবেক মন্ত্রী এম এ সত্তার, সাবেক উপমন্ত্রী সিরাজুল ইসলাম, সমিতির কো চেয়ারম্যান লেফটেন্যান্ট জেনারেল সিনা ইবনে জামালি, সহসভাপতি মেজর জেনারেল আবু নাসের মোহাম্মদ ইলিয়াস সহ অন্যরা। প্রিয় দর্শক,
এই ছিল আপনাদের জন্য আমাদের সকল আয়োজন। তবে যাবার আগে ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনাম আরও একবার। শুধু নির্বাচন নয়, সংস্কার ও বিচারে অন্তর্বর্তী সরকারের অগ্রাধিকার, দায়িত্ব পালন করতে না পারলে থাকাটা অপ্রাসঙ্গিক মনে করেন পরিবেশ উপদেষ্টা। প্রধান উপদেষ্টা পদত্যাগ চায় না বিএনপি, চায় নির্বাচনী রোডম্যাপ, সাক্ষাতের সময় চেয়ে না পাওয়ার অভিযোগ। বাজেটে অঙ্ক মেলাতে হিমশিম খাচ্ছেন বললেন অর্থ উপদেষ্টা। তরুণ অর্থনীতিবিদরা আগামীর বাংলাদেশকে নেতৃত্ব দেবে আশা। এবং বাংলাদেশ থেকে ৩১,০০০-এরও বেশি হজযাত্রী এখনো সৌদি আরব যেতে পারেনি। এজেন্সিগুলোর গাফিলতিকে দুষছেন হজ অফিস। প্রিয় দর্শক, এতক্ষণ চ্যানেল আই সংবাদ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর চ্যানেল আই সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন channelionline.com-এ আর যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর সাথে। প্রিয় দর্শক, ভালো থাকবেন আর ভালো রাখবেন সবাইকে।